টাকা ওরে এখানে 12 মাস, এখানে দালাল গাভীর মতো চরে, মূল্যবোধের সবুজ নালি ঘাস দুয়ারে করা নারে। মানুষ তুমি জেগে আছো? এইভাবে শ্রমিক ভট্টাচার্য, যিনি বর্তমানে বিজেপির রাজ্য সভাপতি, তিনি বলেছিলেন সেই এবিপি আনন্দে দাঁড়িয়ে যে কিভাবে পশ্চিমবঙ্গে দালাল রাজকে গাভী চড়ানোর মতো ট্রিট করা হয়, কিভাবে পশ্চিমবঙ্গে সুস্বাদু দুর্নীতি হয়। এই দুর্নীতি আজ যেন একটা ন্যাশনাল থ্রেট হয়ে দাঁড়িয়েছে। অনেকেই বলছেন বর্তমানে পশ্চিমবঙ্গে একটা এমন পরিস্থিতি তৈরি হয়েছে যেন পশ্চিমবঙ্গ আর পশ্চিমবঙ্গ নেই, দ্বিতীয় কাশ্মীরে পরিণত হতে চলেছে অদূর ভবিষ্যতে। এটা কতটা ঠিক এবং কতটাই বা জল মেশানো, সেটা কিন্তু আজ আমাদের এই প্রতিবেদনে আমরা আলোচনা করার চেষ্টা করব। এর পাশাপাশি ইউসিসি অর্থাৎ ইউনিফর্ম সিভিল কোড, এটার প্রয়োজনীয়তাও আমাদের একটু আলোচনার অংশ হতে চলেছে। নমস্কার, আমি মানিক মণ্ডল, আপনারা দেখছেন ভারতীয় বাঙালি ইউটিউব চ্যানেল। এই যে ইউসিসির কথা বললাম আপনাদের, এই নির্বাচনের আগে ইউসিসি নিয়ে বিজেপি কিন্তু বারংবার কথা বলেছে। বাংলার ডেমোগ্রাফির পরিবর্তন হচ্ছে, আপনারা জানেন সীমান্তবর্তী জেলাগুলোতে প্রচুর পরিমাণে বাংলাদেশি অনুপ্রবেশকারীরা এসে তাদের ঘাঁটি গেড়েছেন। এবার এতে করে একটা ন্যাশনাল থ্রেট তৈরি হচ্ছে। আর ইউসিসি যদি লাগু করা হয় তবে আমাদের দেশে একটি আইন থাকবে এবং সেই একটি আইন আমাদের রাজ্যেও প্রয়োগ হবে, অর্থাৎ এক দেশ এক আইন। আপনারা সেই গণভোটের কনসেপ্ট জানেন, এক দেশ এক ভোট, সেই একই রকমভাবে এক দেশ এক আইন। এই যে তোষণ রাজনীতি পশ্চিমবঙ্গে যেটা অতীত থেকে হয়ে আসছে 2011 সালের পর থেকে, যেটাকে ইংরেজিতে বলা হয় অ্যাপিজমেন্ট পলিটিক্স, এই অ্যাপিজমেন্ট পলিটিক্স থেকে তৃণমূলকে ঘাড় ধরে আস্তে করে বের করে দেওয়ার পন্থাই হলো এই ইউসিসি, ইউনিফর্ম সিভিল কোড। এটা তো তৃণমূল কংগ্রেস সরকারে আসলে করবে না, ইউসিসি লাগু করবে না, কিন্তু বিজেপি তাদের সেই যে সংকল্পপত্র সেখানে একেবারে স্পষ্টতই উল্লেখ করে দিয়েছেন। এই ইউসিসির প্রয়োজনীয়তা আপনারা তখন লক্ষ্য করবেন যখন আপনারা দেখতে পাবেন পশ্চিমবঙ্গে দাঁড়িয়ে আইন প্রয়োগ হওয়ার ক্ষেত্রে একটা বিভাজন লক্ষ্য করা যায়। কীরকম? যখন আপনি হোলিতে বাইক নিয়ে বেরোচ্ছেন, সেই বাইকে হেলমেট নেই, আপনাকে দাঁড় করানো হবে, আপনাকে কিছুক্ষণ দাঁড় করিয়ে পানিশমেন্ট, সেই আপনার সময়টুকু ধার্য করা হবে পানিশমেন্ট হিসেবে। যদিও পয়সা টয়সা নেওয়া হবে না, যেহেতু আমাদের উৎসব সেটা হিন্দুদের, কিন্তু এই যে তাদেরকে দাঁড় করিয়ে রীতিমতো কিছুক্ষণ পানিশমেন্ট যেটা বলা হয় সেটা দেওয়া, আইনের ক্ষেত্রে সবাই সমান বলা হয়, কিন্তু কোনো একটি পার্টিকুলার সম্প্রদায় যখন একই রকমের ধরুন মিছিল করছে বা কোনো রকমের ওই ধরুন তাদের উৎসব পালন করছে, তখন কিন্তু তারা আইন প্রয়োগ করে না, তখন তাদের বেলায় আইনটা লাগু হয় না। কেন? কারণ আমাদের পশ্চিমবঙ্গে মাননীয় তো বলেই রেখেছেন যে যে গরু দুধ দেয় তার লাথি খাওয়া ভালো। বাকিটা আপনারা বুঝতেই পারছেন কিসের কথা বলা হচ্ছে। এইবার এই যে আইনের বৈষম্যতা, এইটা দূর হবে ইউসিসি যদি লাগু করা হয় তবে। সবথেকে বড় কথা, যারা মুসলিম সম্প্রদায়ের মহিলারা রয়েছেন তাদের ক্ষেত্রে এটা একটা রামবাণ জিনিস হতে চলেছে। কেন? কারণ এই ইউসিসি জারি করা হলে তারা তাদের অধিকারগুলো ফিরে পাবেন, বিশেষ করে মুসলিম সম্প্রদায়ের মহিলারা। কারণ হিন্দুদের মধ্যে অলরেডি সেই মানসিকতা রয়েছে যে মহিলাদের অধিকার মহিলারা কিন্তু অলরেডি সেগুলো পেয়ে থাকছেন, সুতরাং তাদের ক্ষেত্রে অতটা প্রয়োজনীয়তা রয়েছে বলে মনে করছি না, কিন্তু মুসলিম মহিলাদের ক্ষেত্রে এটা বিশেষভাবে প্রয়োজন বলে অনেকেই মনে করছেন। কারণ এই ধরুন আপনি যখন সালটা দেখবেন 1955, সেই সময় কিন্তু হিন্দুদের জন্য একটা অধিকার নিয়ে আসা হয়েছিল, মানে যে হিন্দু মহিলারা রয়েছেন তারা বিবাহ বিচ্ছেদ করতে পারবেন। এটা কিন্তু 1955 সালে একটা আইন তৈরি হয়েছিল এবং 1956-তে মহিলারা, হিন্দু মহিলারা পার্টিকুলারলি উল্লেখ করে দেওয়া রয়েছে, সেই হিন্দু মহিলারা তাদের পৈতৃক সম্পত্তিতে ভাগ পেতে পারবেন। সেটা আংশিকভাবে কার্যকরী হয়েছিল, বাস্তবায়িত হয় 2005 সালে। একজন লোকের দুটো ছেলে একটি মেয়ে রয়েছে, দুজন ছেলে তার বাড়ির দুভাগ করে নিচ্ছে, অথচ সেই মেয়েটি কিচ্ছু পাচ্ছে না। এটা কিন্তু 2005 সালের পর আর আইনি বলে গণ্য হয় না, বেআইনি বলে গণ্য করা হয়। সেই মহিলাকে, ছেলেটি যে যতটুকু ভাগ পাচ্ছে মেয়েটিও ততটুকুই ভাগ পাবে। এই কিন্তু হিন্দু যে মহিলাদের ক্ষেত্রে প্রযোজ্য, কিন্তু মুসলিমদের ক্ষেত্রে এর বোধহয় আলাদা কিছু হতে পারে বা একই হতে পারে। ইউসিসি যদি লাগু হয় তবে এক দেশ এক আইন হয়ে কিন্তু উঠবে। এর পাশাপাশি
1961 সালে আপনারা জানেন, এটাও হিন্দু মহিলাদের ক্ষেত্রে, যে যৌতুক নেওয়া এবং দেওয়া, অর্থাৎ পণ প্রথা, যেটা পণ দেওয়া এবং নেওয়া দুটোই কিন্তু আইনের চোখে দণ্ডনীয় অপরাধ বলে গণ্য করা হচ্ছে এই 1961 সাল থেকে। এক কথায় বলতে গেলে মুসলিম সমাজে একটা যে প্যাট্রিয়ার্কি চলছে, মূলত আমাদের ভারতবর্ষে দাঁড়িয়ে যে প্যাট্রিয়ার্কি চলছে, যে পুরুষতান্ত্রিক সমাজ চলছে, সেই সমাজে একটা আঘাত আসবে যদি ইউসিসি জারি করা হয়। এবার বিজেপির এর মধ্যে বিভিন্ন রকমের অভিযোগগুলো রয়েছে। তার মধ্যে অন্যতম, তারা বারংবারই বলে থাকেন যে 90-এর দশকে কাশ্মীরি পণ্ডিত তাদেরকে যেভাবে ঘর ছাড়া হতে হয়েছিল, ঠিক একই রকমভাবে পশ্চিমবঙ্গেও তো হিন্দুদেরকে ঘর ছাড়া হতে হয়। মূলত বিজেপি কর্মীদের কথাই তারা বলছেন, ভোট হয়ে গেলে যদি তৃণমূল কংগ্রেস জিতে যান, তবে দাঁড়িয়ে বিজেপি কর্মীদেরকে ঘর ছাড়া হতে হয়। তারা রীতিমতো তাদের ঘরে কয়েক বছর ধরে ফিরেই আসতে পারেন না। বিজেপি যেহেতু সমস্যার কথা বলেছেন, বিজেপি কিন্তু আবার সমাধানটাও বাতলে দিচ্ছে। তারা বলছেন ইউসিসি কার্যকর হলে পরে 3টে ডি কার্যকরী হবে, অর্থাৎ ডিটেক্ট, ডিলিট অ্যান্ড ডিপোর্ট। অর্থাৎ আপনি তাদেরকে অনুসন্ধান করবেন, মানে চিহ্নিত করবেন, তারপরে সেগুলোকে ডিলিট করবেন। ডিপোর্ট মানে আপনি অন্যত্র যেখানে ছিল যে জিনিস সেখানে পাঠিয়ে দেবেন। এই নীতি প্রয়োগ করে বাংলাকে দ্বিতীয় কাশ্মীর হওয়া থেকে রক্ষা করতে চান বিজেপি দল। দ্বিতীয় কাশ্মীরের কথা কেন বারংবার আসছে, আপনারা যদি পরিসংখ্যানগুলো দেখেন, তবে আপনাদের মনেও হয়তো খানিকটা হলেও প্রশ্ন জাগবে। কিন্তু এক্ষেত্রেও কিছুটা তো ব্যতিক্রম রয়েছে, সেগুলোও আপনাদের সামনে নির্দ্বিধায় তুলে ধরার চেষ্টা করব। যদি আপনারা 1951 সালের সেন্সাস দেখেন, তবে সেই সময় হিন্দু জনগোষ্ঠী ছিল 78.90%। মুসলিম জনসংখ্যা সে সময় 19.46%। এর পরবর্তীতে 1971 সাল নাগাদ যখন আরও একবার সেন্সাস হলো, তখন খুব একটা বেশি পরিবর্তন হয়নি। মুসলমানদের ক্ষেত্রে 1% হেরফের হয়েছিল, কিন্তু 1951 সালে গুরুত্বপূর্ণ কিছু ঘটনা ঘটছিল। সেই সময় দাঁড়িয়ে রাজনৈতিকভাবে বিভিন্ন ঘটনা ঘটেছিল। আপনারা হয়তো জানেন যে শ্যামাপ্রসাদ মুখার্জি সেই সময় রিজাইন করে দিয়েছিল। আমাদের ভুলে গেলে চলবে না, 1951 সালে নেহেরু লিয়াকত প্যাক্ট মানে আপনারা জানেন চুক্তি। তো নেহেরু লিয়াকত প্যাক্ট হচ্ছে একটা অ্যাগ্রিমেন্ট করা হয়েছিল যে ইন্ডিয়া এবং পাকিস্তানের যে সংখ্যালঘুরা রয়েছে তারা যেন সুরক্ষিত থাকে। বলা হচ্ছিল ভারত এবং পাকিস্তানের যারা মাইনরিটিস রয়েছেন তাদের যে স্বার্থ রক্ষা সেটা কিন্তু হবে। কিন্তু শ্যামাপ্রসাদ মুখার্জি সেই সময় দাঁড়িয়ে পদত্যাগ করে বসেন। তার যে ক্যাবিনেটের যে মন্ত্রিত্ব ছিল সেখান থেকে তিনি পদত্যাগ করে দেন, কারণ তিনি এই প্যাক্টের উপরে বিশ্বাস করেন না। এবং পলিটিক্যাল একটা শিফট লক্ষ্য করা গিয়েছিল এই 1951 সাল নাগাদ। আপনারা যে বিজেপি পার্টিকে আজ দেখছেন, সেই বিজেপি পার্টির যে ভিত্তি স্থাপন সেটা কিন্তু এই শ্যামাপ্রসাদ মুখার্জি করেছিলেন 1951 সালে। তার রেজিগনেশন দেওয়ার পরবর্তীতে তিনি কিন্তু জনসংঘের জন্ম দিলেন। সেই জনসংঘই পরবর্তীতে দাঁড়িয়ে কিন্তু বিজেপির একটা অংশ হয়ে দাঁড়িয়েছিল। এবং 1971 সাল যখন পরবর্তী যে সেন্সাস সেটা হচ্ছে, সেই সময় দেখা যাচ্ছে 78.11% হিন্দু এবং 20.46% মুসলিম। অর্থাৎ মুসলিম জনসংখ্যা 1% বেড়েছিল 1971 সাল নাগাদ। সেই সময় বাংলাদেশে কিন্তু একটা ওয়ার চলছিল, যেটা বাংলাদেশ লিবারেশন ওয়ার নামেও পরিচিত। ওই মুক্তিযুদ্ধ বলা হয় বাংলাতে। পাকিস্তান আর্মি সেই সময় তেলে বেগুনে হয়ে উঠেছে। তারা একটা অপারেশন চালু করলো, নাম দিল অপারেশন সার্চ লাইট। কতদিন চলেছিল সেই অপারেশন সার্চ লাইট? দেখা যাচ্ছে সেই 1971 সালে তারা 13 দিনের মাথায় যুদ্ধবিরতিতে চলে আসেন, মানে ভারতের কাছে মাথা নত করে দেন এই পাকিস্তানি সোলজাররা। আর এই সময়টা ঐতিহাসিকভাবে আরও গুরুত্বপূর্ণ, কারণ ভারতবর্ষে সেই সময় 80 লক্ষ থেকে 1 কোটি রেফিউজি মানে শরণার্থী ভারতে তথা পশ্চিমবঙ্গে প্রবেশ করেছিল। এতে করে জনসংখ্যায় একটা আমূল পরিবর্তন লক্ষ্য করা গিয়েছিল। এর পরবর্তীতে যে সেন্সাস হয়েছিল, অর্থাৎ 1991 সালে আপনারা দেখলে বুঝতে পারবেন যে 74.72% হিন্দু জনসংখ্যা হয়ে যায় এবং মুসলিম জনসংখ্যা 23.61%। তাহলে মুসলিম 19 থেকে 20 হলো, 20 থেকে 23 হলো, অথচ হিন্দু জনসংখ্যা উল্টো কমে গেল। মানে 78 ছিল, 78 আবার 71-এও থাকলো, অথচ 1991 সালে 74 হয়ে গেল। মানে 4% হিন্দুদের সংখ্যা কমে গেল। এই সেন্সাস কিন্তু এমনটাই বলছে। 2011 সাল,
এই সময় দাঁড়িয়ে 70% হিন্দু এসে ঠেকলো, অর্থাৎ আরও 4% কমে গেল এবং এই মুসলিম যে জনসংখ্যা সেক্ষেত্রে 27.1% কিন্তু বাড়লো। অর্থাৎ এখানেও কিন্তু কিছুটা যে জনসংখ্যা মুসলিমদের সেটা বেড়েছে। আপনি দেখুন 19 থেকে 27 এসে দাঁড়ালো 2011 সাল যদি আমরা দেখি। কারণ অনেকগুলো থাকতে পারে, এর মধ্যে অন্যতম কারণ বলা হয়ে থাকে এই বাম কিন্তু প্রচুর পরিমাণে অনুপ্রবেশকারী তাদের নিজেদের স্বার্থে ঢুকিয়েছে এই কিছুটা তাদের রাজত্বকালে 1991 থেকে 2011 সালের মধ্যে তারা অনেক ভোটারদেরকে যোগ করেছেন যারা অবৈধ বাংলাদেশি নাগরিক। আর আপনারা আরও অবাক হবেন যখন 2021 সালে একটা স্পেকুলেশন করা হচ্ছে যে এমনটা হতে পারে যে 68 থেকে 69 হতে পারে হিন্দু জনসংখ্যা এবং 28 থেকে 30% হতে পারে মুসলিম জনসংখ্যার অনুপাত। তাহলে বুঝতে পারছেন যে সুদূর অতীত থেকে হিন্দু জনসংখ্যার কিন্তু কমছে। এই ধরুন 1951 সাল, সে সময় 78.90% হিন্দু ছিল ভারতে। এবার 2011 সাল নাগাদ সেটা 70.54%তে এসে ঠেকছে, অর্থাৎ মোটামুটি রকমভাবে 8% কমে যাওয়া। এটা ভীষণভাবে অস্বাভাবিক আপনাদের কাছে হয়তো মনে হতে পারে। আরও অস্বাভাবিক তখন মনে হবে যখন মুসলিম জনসংখ্যা আপনারা দেখবেন যে 1951 সালে যা ছিল 19.46%, সেটা হয়ে গেল 2011 সালে 27.01%। মানে আপনারা বুঝতে পারছেন 8% বৃদ্ধি পেয়েছে। একদিকে 8% কমেছে, অপরদিকে 8% বৃদ্ধি পেয়েছে। এই হচ্ছে ফারাক। এই কারণেই হয়তো অনেকে বলছেন যে পশ্চিমবঙ্গ দ্বিতীয় কাশ্মীর হতে চলেছে, কিন্তু এক্ষেত্রে অনেকগুলো ফ্যাক্টর কাজ করে। কাশ্মীরের মানুষ যারা মুসলিম রয়েছেন বিশেষত কার্যত কিছুটা উগ্র, কিন্তু পশ্চিমবঙ্গের মুসলিমদের মধ্যে দেশভক্তি কিন্তু কাজ করে। আপনারা যতই বলুন না কেন, এই যে পশ্চিমবঙ্গে কোনো রকমের ওই ভিডিও ভাইরাল হয় না যে সে কোনো ব্যক্তি বা কোনো বাচ্চা মুসলিম ছেলে সে ভারতের পতাকা নিতে অস্বীকার করে, বন্দে মাতরম বলতে অস্বীকার করে বা জয় হিন্দ বলতে অস্বীকার করে। তারা কিন্তু মূলত দেশপ্রেমিক, কারণ বাঙালির রক্ত সবসময় কিন্তু দেশের পক্ষে থাকে। ওই কাশ্মীরের কথা যে বারংবার বলা হয়, সেক্ষেত্রে কিন্তু তাদের মধ্যেই প্রবণতা রয়েছে যে দেশে থেকে দেশের ক্ষতি করা, তারা কিন্তু সেটা ভালোভাবে করতে পারে। কিন্তু পশ্চিমবঙ্গে এমনটা কিন্তু হয় না। পশ্চিমবঙ্গে ধর্মে ধর্মে লড়াই ঠিকই হয়, কিন্তু তারা দিনের শেষে নিজেদেরকে ভারতীয় বলেই বিবেচিত করতে স্বাচ্ছন্দ্য বোধ করেন। আর এই যে 1971 সালের কথা বলছিলাম, যে সময় বাংলাদেশে একটা লিবারেশন ওয়ার চলছিল, সেই সময় গুরুত্বপূর্ণভাবে সিদ্ধার্থ শঙ্কর রায়ের কিন্তু একটা উত্থান লক্ষ্য করা গিয়েছিল। এই সময় নাক্সালাইট যে মুভমেন্টগুলো হচ্ছিল, সেখানে র্যাডিক্যাল ইউথস কার্যত ইমার্জ করছিল, মানে তাদের উত্থান হচ্ছিল। সেটাকে রোধ করার জন্য ইন্দিরা গান্ধী পাঠিয়েছিলেন সিদ্ধার্থ শঙ্কর রায়কে। তিনি বাংলায় এসে পুলিশি অভিযান এবং এনকাউন্টার চালান। এতে করে ইতিহাসে তার নাম অনেকে ভালোভাবে নিয়ে থাকেন, আবার অনেকে খারাপভাবে নিয়ে থাকেন। তবে বলা হয়ে থাকে যে এই সিদ্ধার্থ শঙ্কর রায় হলেন সর্বকালীন বাংলার কিন্তু শ্রেষ্ঠ নেতা। অপরদিকে বর্তমানে দাঁড়িয়ে ইডিও কিন্তু সক্রিয় হয়ে উঠেছেন, কারণ আপনারা জানেন হয়তো কিছুদিন আগে পর্যন্তও মাননীয়া সেই ফাইলগুলো নিয়ে চলে আসলেন। ইডি গিয়েছেন সেই আইপ্যাকের কাছে, সেই আইপ্যাকের কাছ থেকে মানে কার্যত ছিনিয়ে নিয়ে তিনি ফাইলগুলো নিয়ে তাড়াতাড়ি করে সেখান থেকে কেটে পড়লেন। কিন্তু আজ সেটা আর হয়নি। প্রতীক জৈনের যে ভাই এবং স্ত্রী, তাদেরকে ডেকে পাঠিয়েছে ইডি। অভিযোগ রয়েছে মানি লন্ডারিংয়ের, বা বলা হয়ে থাকছে যে প্রচুর পরিমাণে হাওয়ালায় টাকা পাঠানো হয়েছে। এই যে অভিযোগগুলো, এইগুলো সত্যতা এখন কিন্তু ইডি আধিকারিকেরা যাচাই করতে চলেছেন। এতে করে আবার অভিষেকবাবুও নাকি টুইট করে বর্তমানে দাঁড়িয়ে কিন্তু অনেকগুলো ফেক নিউজও ছড়ানো হচ্ছে। এই যে আইপ্যাক এবং মাননীয়া, তারা কিন্তু বিভিন্ন রকমের ফেক নিউজ ছড়াচ্ছেন অনেকে বলছেন, কারণ বিজেপি নাকি তাদের অন্দরমহলে একটা সমীক্ষা চালিয়েছে। তারা মনে করছেন তারা ম্যাজিক ফিগার ক্রস তো দূরের কথা, 3 ডিজিট পার করেই ক্ষান্ত হয়ে যাবেন, মানে তারা খুব বেশি দূর যেতে পারবেন না। তৃণমূল কংগ্রেসের ক্ষমতায় আসাটা অবশ্যম্ভাবী, এমনই মনে করছেন বিজেপি নেতারা, কারণ বিজেপিতেই একটা অন্দরমহলেই সমীক্ষা হয়েছে।
এই যে ফেক নিউজ ছড়ানোর প্রবণতা, এটা তৃণমূল কংগ্রেস কেন শুরু করেছেন? তারা কি বুঝতে পেরেছেন যে অদূর ভবিষ্যতে তাদের ক্ষমতায় আসা খুব একটা সহজলভ্য বিষয় হবে না? কার্যত মাথার ঘাম পায়ে ফেলেও তারা ক্ষমতায় আসতে পারবেন না, এমন ধরনের কিছু স্পেকুলেশন কি তারা করছেন? নইলে এই ধরনের মিথ্যাচার পশ্চিমবঙ্গের রাজনীতিতে এখন নতুন করে মাথাচাড়া দিয়ে উঠতে শুরু করেছে। এই বিষয়গুলো নিয়ে আপনাদের মতামত নিশ্চিতভাবে লিখে জানাতে ভুলবেন না। সেই যে দ্বিতীয় কাশ্মীরের কথা বললাম এবং তার মধ্যে কিছু ডিফারেন্সিয়েট করলাম যে পশ্চিমবঙ্গের মুসলমানদের মধ্যে সেই মানবিকতা রয়েছে যে যে দেশে খাচ্ছেন তারা এই দেশের হয়ে তারা কথা বলবেন, কিন্তু কাশ্মীরে তার উল্টোটাই দেখা যাচ্ছে যে কাশ্মীরে দাঁড়িয়ে যে সমস্ত মুসলমানেরা রয়েছেন তারা দেশে থেকে দেশের ক্ষতি করেন, এমনটাই বারংবার অভিযোগ ওঠে। এটা একটা ডিফারেন্সিয়েট করার জায়গা রয়েছে। আপনাদের মতামত এই বিষয়ে লিখে জানাতে ভুলবেন না। এই প্রতিবেদনটি এতটুকু রাখছি। আবারও আগামীকাল আপনাদের সঙ্গে দেখা হবে। চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করবেন। অসংখ্য ধন্যবাদ।